আসসালামু আলাইকুম। শেয়ার মার্কেটের সাথে সংশ্লিষ্ট সকল ভাই ও বোনেরা, ক্যাপিটাল ইনসাইট বিডি ও কল্যাণ আর্নিং হাবের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি কল্লোল হোসেন, আপনাদের সহযোগিতায় আমার ক্ষুদ্র জ্ঞানে আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু তথ্যপাত্র দিয়ে সহযোগিতা করা। এবং আমার দৃষ্টিতে আমি যদিও প্রফেশনাল অ্যানালিস্ট নই, আমার ব্যাকগ্রাউন্ড আমি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছিলাম, ট্রান্স ব্যাংকিং করেছি, কিন্তু ডাইরেক্ট শেয়ার মার্কেটের সাথে প্র্যাকটিক্যালি সেভাবে সম্পৃক্ত নয়। কিন্তু আমার আগ্রহ ছিল এবং আমি এই বিষয়ে আমি লেখাপড়া ব্যাকগ্রাউন্ড, কিন্তু ফাইন্যান্সে যেহেতু ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসের উপরে আর সেই অভিজ্ঞতা থেকে আমি আমার নলেজটা আপনাদের মাধ্যমে শেয়ার করছি। ক্যাপিটাল ইনসাইট বিডি এটা আমি মনে করি এটা আমার নিজের ডেভেলপ করা একটা ওয়েবসাইট। এখানে অনেক স্মার্ট টুলস আছে যেটা দিয়ে সহজেই আপনারা ব্যবহার করে আর অ্যানালিসিস গুলো করতে পারবেন একটু বুদ্ধি খাটিয়ে। জাস্ট খালি জিনিসগুলো বুঝতে হবে কোনটার মানে কি, রেডি আছে সব ছেলে। আমি আজকে একটি খুবই আলোচিত শেয়ার, বেশ কিছুদিন ধরে টপ 10-এর মধ্যে বা টার্নওভার লিডারের মধ্যে থাকতেছে, সায়াম টেক্সট। আমি আজকে সায়াম টেক্সটের উপরে একটু ফাইন্ডিংস গুলো দেখি যে তার ব্যাকগ্রাউন্ড, এবং সেটা দ্বারা আপনারা সিদ্ধান্ত নেবেন কতটুকু এটার প্রাইস হওয়া উচিত বা কত দাম হতে পারে। তার অ্যাকচুয়াল পারফরমেন্সের সাথে তার প্রাইস পারফরমেন্স এর কতটুকু তফাৎ আছে কি নাই, আমরা এই বিষয়ে একটু দেখার চেষ্টা করব। চলুন যাই আমরা দেখি সায়েন্স টেক্সটের অ্যানালিসিসের। এর মধ্যে বলে রাখি, যারা আমার চ্যানেলটা বাই দিস টাইম সাবস্ক্রাইব করেছেন আপনারা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও বিশ্লেষণগুলো পাওয়ার জন্য। আশা করি আপনাদের উপকারে আসবে, এইটুকু আমি বলতে পারি। সায়েন্স টেক্সটাইল মিলসের আমরা 1 জানুয়ারি থেকে 16 তারিখ, 16/8 আজকে পর্যন্ত আমরা এর বিশ্লেষণটা করেছি। তো মার্কেট স্ন্যাপের মধ্যে যদি দেখি, আমরা আজকে ক্লোজ প্রাইস ছিল 30 টাকা 40 পয়সা, এবং 1 জানুয়ারি থেকে আজকে এটার প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয়েছে, এবং যারা এটা কিনেছে জানুয়ারিতে তারা 67% প্রফিট করতে পেরেছে, রিটার্ন জেনারেট হয়েছে 67.03%। নট এ ম্যাটার অফ জোক, প্রায় অলমোস্ট ডাবল দিকে যাচ্ছে, 67%। এবং আমরা প্রাইস, হাই প্রাইস দেখছি 31 টাকা 40 পয়সা, সেটা হয়েছে 16/8, মানে আজকে গেছে, সেটা আজকে গেছে, কিন্তু পরে ক্লোজ প্রাইসের সময় একটু কমে আসছে 30 টাকা 40 পয়সায়, কিন্তু হাইস্ট উঠেছিল 31 টাকা 40 পয়সায় আজকে, যে 16/8-এর হাই প্রাইস। এবং লো প্রাইস যদি আমরা দেখি 16 টাকা 60 পয়সা, এটা ছিল মে মাসের 5 তারিখে। মে মাসের 5 তারিখে ছিল 16 টাকা 60 পয়সা। তার মানে মে, জুন, জুলাই, আগস্ট, আপনার মোটামুটি 3 মাসের মধ্যে এটা 16 টাকা থেকে 30 টাকা 40 পয়সা দাম উঠেছে। এটার যদি একটু মার্কেট ক্যাপিটালাইজেশন দেখি, আমরা দেখছি আমরা আসলে মিলিয়নে আছে, যেহেতু এটা কত 10 মিলিয়নে 1 কোটি, তার মানে 275 কোটি, আমরা বলতে পারি 275 কোটি টাকা। এটা হচ্ছে তার মার্কেট ক্যাপিটালাইজেশন, অর্থাৎ মার্কেট ক্যাপিটালাইজেশন মিনস তার নাম্বার অফ শেয়ারের সাথে এই মার্কেট প্রাইস, ক্লোজিং প্রাইস গুণ দিলে এটা বের হয়। তার মানে 275 কোটি টাকার এটা একটা ভ্যালুয়েশন আর কি কোম্পানি। এবং এভারেজ ভলিউম যদি দেখি আমরা, 22,44,704। এবং ভোলাটিলিটি অর্থাৎ এই যে ওঠানামা প্রাইস, এটা 45.21%। আমরা ইয়াতে দেখেছিলাম পদ্মা ওয়েলের 15%-এর কাছাকাছি, 15 থেকে 16-র মধ্যে, কিন্তু এখানে এটা হচ্ছে 45%। আচ্ছা, একটু আমরা গ্রাফটা যদি দেখি, দেখেন এখানে ক্লোজ প্রাইস গ্রাফ এবং মুভিং অ্যাভারেজ, 20 দিনের মুভিং, 20 দিনের মুভিং অ্যাভারেজ আছে, একটা 50 দিনের মুভিং অ্যাভারেজ আছে। দুইটা অ্যাভারেজকে সে
ক্রস করে একেবারে এসে দেখেন এক লাফ দিয়ে এখান থেকে এসে এই উপরে এত উপরে চলে আসছে 16 তারিখে এসে একেবারে এই আকাশচুম্বী একদম খাড়া ভাবে রকেট ওঠার মতো সেটা উঠছে। আচ্ছা, আমরা যদি একটু রিটার্নের দিকে দেখি, জানুয়ারি থেকে অলমোস্ট রিটার্ন সবসময় পজিটিভ, মাঝে মাঝে একটু নিচে নেমেছে। অর্থাৎ মে মাসের দিকে প্রাইস কম ছিল বললাম 16 টাকা 60 পয়সা। মে মাসের দিকে প্রাইসটা ডাউন ছিল, তখন নেগেটিভটা এটা কিউমুলেটিভ রিটার্ন মাইনাস, আদারওয়াইজ প্লাস। এখন তো আগস্টে এসে এটা একেবারে রকেটের মতো ঊর্ধ্বমুখী। ঠিক একইভাবে ট্রেডিং ভলিউমও দেখেন, ট্রেডিং ভলিউমও মে মাসের দিকে একটু কম ছিল, মার্চ মাস মে মাসের দিকে। আর এখন এসে এই আগস্ট মাসে মোটামুটি প্রতিদিনই টার্নওভার বেশ ভালো টার্নওভার। তার মানে এটার নিশ্চয়ই গোপন কোনো খবর থাকলে থাকতে পারে, আমি জানি না। তো এটার যে প্রাইসের যে মুভমেন্ট, তাতে মনে হচ্ছে যে নিশ্চয়ই ভিতরে কিছু গুজব থাক আর সত্যি সত্যি কিছু ঘটুক, এরকম কিছু আছে যেটা হয়তো আমরা পাবলিকলি আমি জানি না। অন্তত আপনারা যারা প্র্যাকটিক্যালি আছেন তারা হয়তো ইন্টারনাল খবর জানতে পারেন, আমি জাস্ট তথ্য দিয়ে বলতে আমি উপস্থাপন করছি কি আছে। তাহলে প্রাইস পারফরমেন্স, দি স্টক ডেলিভার্ড এ স্ট্রং পজিশন রিটার্ন during the selected period, indicating substantial price appreciation. অর্থাৎ অনেক বেশি প্রাইস দাম বেড়েছে এই পিরিয়ডের মধ্যে, জানুয়ারি থেকে আগস্টের মধ্যে। এবং সেক্টর রিটার্ন 31.42%। ওভারঅল কিন্তু এই সেক্টর ভালো করেছে, আমি দেখলাম ইন্স্যুরেন্স এবং এই টেক্সটাইল ভালো করেছে বা। তাহলে সেক্টর হিসাবে সেক্টর রিটার্ন 31.42%, আর কোম্পানি রিটার্ন হচ্ছে 75.72%। একেবারে পুরা জাম, নিয়ারলি দেখেন 2/3 বা 3/4, 2/3 বললে ভুল হবে, 3/4, অর্থাৎ 75, 100 ভাগের মতো 75 ভাগ রিটার্ন অর্থাৎ দাম বেড়েছে জানুয়ারি থেকে এই পর্যন্ত। সেক্টর রিটার্ন যেখানে 31.42, সেখানে এই সায়ানটেক্স এর রিটার্ন হচ্ছে যারা কিনেছিলেন তারা আয় করতে পেরেছেন, ধরে রাখছেন যারা এই পর্যন্ত জানুয়ারিতে কিনে, তারা 75.72%। রিলেটিভ স্ট্রেংথ 2.41, স্ট্রং আউট পারফরমেন্স, অর্থাৎ সেক্টরের চেয়ে অনেক ভালো করছে। আমরা যদি এখানে দেখি সেক্টর ভার্সেস স্টক, সেক্টর হচ্ছে এই লালটা, তো আমরা দেখছি সেক্টরটাও বাড়ছে ওভারঅল ইয়ার, এই টেক্সটাইল সেক্টরটা, কিন্তু এটা উপরের দিকে ছিল মাঝে যে মে জুনের দিকে এসে নেমেছিল, দেওয়ার পরে হঠাৎ টার্ন নিতে নিতে জুলাই টার্ন নিতে নিতে এখন আগস্টে এসে একেবারে আকাশচুম্বী একেবারে রকেট গতিতে উঠছে। এখন আমরা একটু দেখি যে জেনারেল ইন্ডেক্সের সাথে কি অবস্থা। আমরা দেখলাম 67.03% স্টকের রিটার্ন, 67.03%, এবং আপনার ইন্ডেক্সের রিটার্ন হচ্ছে 19.33। অর্থাৎ জানুয়ারি থেকে এই পর্যন্ত 19.33% বেড়েছে হচ্ছে ইন্ডেক্স। আর এই স্টক এই কোম্পানিটা বেড়েছে 67.03%। তার মানে কত গুণ? 3 গুণেরও বেশি। স্টক ভোলাটিলিটি বলেছি আমরা এর আগে 45.06%, এবং ইন্ডেক্সের ভোলাটিলিটি 16.14%, অর্থাৎ 3 গুণ আর কি, 3, 16, 48, 45, প্রায় 3 গুণ এটা প্রাইস ওঠানামা করে। কোরিলেশন 53.08%, অর্থাৎ ইন্ডেক্সের সাথে সম্পর্ক, ইন্ডেক্স বাড়লে 53% দিনে ও বাড়ে এই সাইনটেক্স, এবং কমলে ও কমে। 53% রিলেশন আছে ইয়ের সাথে, ইন্ডেক্সের সাথে। স্টক উইন রেট 50%, আর ইন্ডেক্স উইন রেট 57.53%। আমরা যদি একটু গ্রাফটা দেখি এই ইন্ডেক্সের সাথে ইয়ার, রেড কালারটা হচ্ছে ইন্ডেক্স আর ব্লু কালারটা হচ্ছে সাইনটেক্স। সাইনটেক্স দেখেন এটা উপরের দিকে উঠছে বেশিরভাগ সময়, ইন্ডেক্সের সাথে আছে কিন্তু ও উপরের দিকে উঠছে বেশি, উপরে নামছে উঠানামা করছে, তার ভোলাটিলিটি বেশি। এবং এদিকে এসে আগস্টের দিকে এসে দেখেন একেবারে উপরের দিকে, একেবারে উপরের দিকে ইন্ডেক্সের সাথে থেকে অনেক উপরে আছে। আচ্ছা, এখন আমরা দেখি একটু ফাইন্যান্সিয়াল রেকর্ড কি বলছে, তার ইপিএস এর কি অবস্থা। এইখানে 21 সালের ইপিএস ছিল দেখেন কত, 1 টাকার একটু উপরে।
আপনার 21, 22, 23-এ লস করছে, 23-এ মাইনাস ছিল ইপিএস, 24, 25-এ ইপিএস, 25-এর ইপিএস হলো 6 পয়সার কাছাকাছি, 60 পয়সা, 6 পয়সা না তো 60 পয়সা। ডিভিডেন্ড দেওয়ার অবস্থা দেখেন, ডিভিডেন্ড অবস্থা দেখছি আমরা 21 সালে দিয়েছে 10%, আর 22 সালে দিয়েছে 12%। এরপরে 23-এ কোনো ডিভিডেন্ড দেয়নি, কারণ 23 সালে লস ছিল। এই যে আমি আপনাদেরকে বারবার বলেছি যে একটা কোম্পানি ডিভিডেন্ড দিতে পারবে কি পারবে না, তার মেন ব্যারোমিটার হচ্ছে ইপিএস। তার ইপিএস ভালো না হলে তার ডিভিডেন্ড দেওয়ার সুযোগ নাই। কোত্থেকে দিবে সে টাকা, তার আয় না হলে? তো এখন 23 সালে দেখেন, 23 সালে তার ইপিএস ছিল মাইনাস 49। আর তাহলে 23 সালে 0% ডিভিডেন্ড। 24 সালে আমরা দেখছি 5% দিয়েছে ডিভিডেন্ড, এবং 25 সালে দিয়েছে হচ্ছে 6%। ইপিএস 51 পয়সা ছিল 24 সালে, এবং 25 সালে ইপিএস ছিল 59 পয়সা। আমরা একটু নিচের দিকে দেখি, হ্যাঁ এই যে এখানে টেবিলে দেওয়া আছে, 25 সালে 59 পয়সা ইপিএস, ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 6%, স্টক ডিভিডেন্ড নাই। 25-এ 24-এ 51 পয়সা ইপিএস, 5% দিয়েছে ক্যাশ ডিভিডেন্ড। 23-এ মাইনাস 49 ছিল, 0% ক্যাশ ডিভিডেন্ড। 22-এ 1 টাকা 37 পয়সা ছিল, 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, 22-এ ডিভিডেন্ড 12%। 21-এ দিয়েছিল 10%, 1 টাকা 11 টাকা ইপিএস ছিল। আমরা লাস্ট অডিটেড পি হিসেবে তার পি রেশিও 22.52, লেটেস্ট এনএভি 43 টাকা 77 পয়সা। ক্যাশ ডিভিডেন্ড লাস্ট দিয়েছে 6%, আমরা দেখলাম, স্টক ডিভিডেন্ড দেয় নাই। এখন বিগত 5 বছরের একটি ইতিহাস দেখি আমরা। হাফ ইয়ারলি গ্রোথ, এটা হলো এই কারেন্ট হাফ ইয়ারে 64% গ্রোথ বেড়েছে গত ইয়ার থেকে। খালি গ্রোথটা দেখলে হবে না, অ্যাকচুয়ালি হাফ ইয়ারলি ইপিএস কত এটা দেখতে হবে। আমরা দেখবো নিচের দিকে ডাটা আছে। 9 মান্থের গ্রোথ হচ্ছে 82%। 5 ইয়ার্স অ্যাভারেজ প্রফিট গ্রোথ মাইনাস 0.61। 5 ইয়ার্স অ্যাভারেজ ইপিএস 0.62। 5 ইয়ার্স অ্যাভারেজ পি রেশিও 21.77। তাহলে 5 ইয়ার্স এর পি রেশিও 21.77, আর এখনকার পি হচ্ছে 22.52। তার মানে ও একেবারে 5 ইয়ার্স এর রেকর্ডের কাছাকাছি এখন রান করতেছে। 5 ইয়ার্স অ্যাভারেজ এনএভি 43 টাকা 11 পয়সা, প্রাইস এনএভি রেশিও 0.69, অর্থাৎ 69%। 5 ইয়ার্স অ্যাভারেজ ক্যাশ ডিভিডেন্ড 6 টাকা 60 পয়সা। 5 ইয়ার্স অ্যাভারেজ স্টক ডিভিডেন্ড 0। 5 ইয়ার্স অ্যাভারেজ ডিভিডেন্ড yield 4 টাকা 40 পয়সা, অর্থাৎ 4.40%। আচ্ছা, একটু শেয়ার হোল্ডিং মুভমেন্টটা এটা একটু দেখে নিই আমরা কি ঘটেছে এর মধ্যে। আমরা দেখছি 30/6/25-এর পরে 30/6/26-এ এসে ইনস্টিটিউশনের বেড়েছে 15.20%, অর্থাৎ 13.75 থেকে হয়েছে 15.84, 15.20। আর পাবলিকের শেয়ার হোল্ডিং কমেছে 52.05 থেকে হয়েছে 49.96, অর্থাৎ 4.02%। পাবলিকের পার্টিসিপেশন কমেছে, ইনস্টিটিউশন বেড়েছে। 31 সাথে একদম লেটেস্ট যেটা গত মাসের ঘটনা, সেখানে দেখেন ইনস্টিটিউশন কিনেছে 35.55% শেয়ার, অর্থাৎ 15 থেকে 35.55, 124.43% বেড়েছে ইনস্টিটিউশন কিনছে। ইনস্টিটিউশন যখন কিনছে তখন মার্কেটে অবশ্যই তার দাম বাড়বে, কারণ কি ইনস্টিটিউশন তো অনেক লার্জ অ্যামাউন্টে তারা স্টক কিনে। এবং সেটা কোথা থেকে কমছে দেখেন, পাবলিকের কাছে হোল্ডিং ছিল 49.96% জুনে, জুলাই সেটা চলে আসলো 30.25%। তার মানে এই শেয়ারটা পাবলিকের কাছ থেকে চলে গেল ইনস্টিটিউশনের হাতে। ইনস্টিটিউশনটা এমনি এটা কি ইনস্টিটিউশন ওনাদেরই সায়েন্টেক্সটের কোনো গ্রুপ প্রতিষ্ঠান এটা কিনছে আর্টিফিশিয়ালি কোনো কিছু করার জন্য কিনা, না এটা অরিজিনালি ইনস্টিটিউশনাল বায়ার যারা আছে তারা কিনছে, এটা একটু দেখার বিষয় আছে। যারা আপনারা এই বাজারের সাথে খুব বেশি সম্পৃক্ত ডাইরেক্টলি বা চ্যানেল আছে, তারা আপনারা ইন্টারনালি এটা একটু খোঁজ নিলেও নিতে পারেন যে এটা কি অবস্থা। আমরা যদি এবার দেখি যেটা আসলে অ্যাসিড টেস্ট, ইন্টেরিয়াম পারফরমেন্স কি। তো ইন্টেরিয়াম পারফরমেন্স দেখে আমরা বুঝতে পারবো যে সে কি ডিভিডেন্ড দিতে পারে এটা বছরে, আগামী বছরে, যেটার জন্য আমরা ক্রেজি হয়ে গেছি। তো দেখি আমরা একটু রেকর্ড কি বলে। তো 9 মান্থে 31 দিনে তার 9 মান্থ হাফ ইয়ারলি, তার বছর শেষ হয় জুনে, তাহলে 31 দিনে 9 মান্থে ইপিএস হচ্ছে 51 পয়সা।
51 পয়সা ইপিএস। পি রেশিও হচ্ছে 44.71, এটা অন্তর্বর্তীকালীন 9 মান্থের দেখি। তার মানে আপনার এই পি রেশিও যেটা আমরা দেখলাম এটা লাস্ট অডিটের উপরে ভিত্তি করে, কিন্তু 9 মান্থে কিন্তু ইপিএস অত বেশি বেশি না, সেই হিসাবে অ্যানুয়ালাইজড পি রেশিও দেখেন অনেক বেশি, 44.71। আর যদি আমরা হাফ ইয়ারলিটা দেখি, 31 হাফ ইয়ারলিতে 28 পয়সা হয়েছিল, এবং হাফ ইয়ারলির পি রেশিও 54.29 হাফ ইয়ারলি ভিত্তিতে, এবং ফার্স্ট কোয়ার্টারে প্রফিট ছিল 0.17 Q1-এ, 0.17 পয়সা পার শেয়ার। আর এখানে ইপিএস হচ্ছে 44, অর্থাৎ পি রেশিও 44। তার মানে আমরা দেখছি যে এখন পি রেশিও 44-45-এর কাছাকাছি এটা ঘুরছে, এবং ইপিএস 51 পয়সা। তো যেই কোম্পানির ইপিএস 51 পয়সা, সে কত ডিভিডেন্ড দিতে পারে তার পক্ষে দেওয়া সম্ভব, এটা একটু বোঝার ব্যাপার আছে। আমরা যদি একটু 4 বছরের প্রাইসের একটু মুভমেন্ট গ্রাফটা দেখি, দেখেন কি অবস্থা। তো দেখা যাচ্ছে নর্মালি এটা মার্চ মাসের দিকে দাম কম থাকে, এইটা মার্চ এবং মে মাসের দিকে এটা বরাবরই দেখেন, মার্চ এবং মে মাসের দিকে কম থাকে, মে জুন কম থাকে। এরপরে জুলাই মাসের দিক থেকে এসে দেখেন বাড়া শুরু হয়। মোটামুটি আমরা যদি দেখি এবছর তো এই যে এই উপরেরটা অ্যাবনর্মাল বেড়ে গেছে, এটা আমরা দেখছি আগস্ট সেপ্টেম্বরে মোটামুটি দাম বাড়ে, আর পরের দিকে যে আবার দাম কমে অক্টোবরের দিকে যায়। তো আমরা এখানে যদি মাস হিসাবে একটু দেখি, দেখেন এখানে আছে লো মান্থ, ডিসেম্বর আছে, জুন আছে, 2টা জুন মাস আছে, একটা মে আছে। তার মানে কি মে জুন এই 24, 25, 26 সালে দেখা যাচ্ছে মে জুন মাসে এই কোম্পানির শেয়ারের দাম কম থাকে। দেখেন কত ছিল এভারেজ লো প্রাইস, মান্থ ইন প্রাইস ছিল 13 টাকা 70 পয়সা জুনে 2024 সালে। 25 সালে ছিল 13 টাকা 30 পয়সা, এবার 26-এ আসে 17 টাকা 60 পয়সা। আর হাই প্রাইস সাধারণত দেখা যাচ্ছে যে সেপ্টেম্বর, 2টা মাস, সেপ্টেম্বর, একটা অগস্ট, একটা অক্টোবর। তার মানে কি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই পিরিয়ডের মধ্যে নর্মালি এটার প্রাইস সর্বোচ্চ বেশি উঠে। আমরা এর অতীত ইতিহাস থেকে আমরা দেখছি 27 টাকা, 16 টাকা, 18 টাকা, 21 টাকা, 24 টাকা, এটা হাই প্রাইস, এভারেজ হাই প্রাইস। এবং এইটা এই মাসে এই যে মান্থ তিনটে 30 টাকা 40 পয়সা হচ্ছে মে মাসে, সরি আগস্ট মাসের এই পর্যন্ত লাস্ট। তো আমরা একটু রিস্ক ভোলাটিলিটি দেখি, তাহলে ভোলাটিলিটি দেখেছি আমরা 45.21%, অর্থাৎ অনেক হাই ভোলাটিলিটি, অনেক উঠানামা করে শেয়ার। বেয়ার যদি দেখি 3.19 মাইনাস। তার মানে নর্মাল দিনে যদি মার্কেট ডাউন খায়, ওভারঅল ইন্ডেক্স যদি ফল করে, সেই দিন এই কোম্পানি শেয়ার একদিনে 3.19% ডাউন হওয়ার সম্ভাবনা। আর যদি খুব বড় ধরনের ক্যাটাস্ট্রফি হয়, অনেক বড় দুর্ঘটনা ঘটে মার্কেটে, খুব বড় খারাপ নিউজ আসে, সেক্ষেত্রে 5.25% মাইনাস হওয়ার সম্ভাবনা, এটা হিস্টোরিক্যাল ব্যয়। আমরা দেখছি ম্যাক্সিমাম ড্রডাউন ঘটেছে এই পিরিয়ডের মধ্যে, জানুয়ারি থেকে এই পর্যন্ত 30.13%, অর্থাৎ একদিনে ড্রপ খাইছে সর্বোচ্চ 30.13%। এবং শার্প রেশিও দেখছি আমরা 2.15, শার্প রেশিও পজিটিভ আছে, যেহেতু তার ইপিএস পজিটিভ 0.51, 10 টাকার শেয়ার, এখন দাম যেহেতু কম, সেই হিসাবে আপনার শার্প রেশিও 2.15, অর্থাৎ এখনো পজিটিভ আছে। আমরা যদি রিটার্ন গ্রাফটা একটু দেখি, দেখেন উপরে নিচে উঠানামা করছে। আমরা একটু জেনারেল ইনফরমেশন গুলো দেখি। এটা হচ্ছে সায়ান টেক্সটাইল পুরো নাম, এটা বি ক্যাটাগরি শেয়ার, যেহেতু 5% ডিভিডেন্ড দিচ্ছে লাস্ট। অথরাইজ ক্যাপিটাল আছে 150 কোটি, এটা মিলিয়ন ফিগারে, তো 150 কোটি, এবং পেড আপ ক্যাপিটাল 90 কোটি। এটা লো ক্যাপ একটা কোম্পানি, যে কারণে এটার প্রাইস ম্যানিপুলেটর, হঠাৎ করে যারা একটু বিগ প্লেয়ার তারা প্রাইস বাড়িয়ে দিতে পারে, কমিয়ে দিতে পারে, কারণ এটা নাম্বার অফ শেয়ার কম আছে মার্কেটে। মাত্র শেয়ার আছে এখানে কত, 9,05,000 নাকি, হ্যাঁ 9,05,000, 9,05,62,000 শেয়ার আছে মাত্র, 10 টাকার শেয়ার যেহেতু। মার্কেট ক্যাপিটালাইজেশন আমরা তো দেখলাম এর আগে, লাস্ট এজিএম গেছে 29/12/25-এ, এবং 2025 সালের অ্যাকাউন্ট এটা হয়েছে, ক্লোজ হয়েছে। তাহলে আমরা কি দেখলাম যে সায়ান টেক্সট
এটা ঊর্ধ্বমুখী এবং এটা অ্যাবনর্মালি ঊর্ধ্বমুখী। এবার এক্সেসলি বাড়ছে, এটা ইন্টারনাল নিউজ থাকলে থাকতে পারে, কিন্তু তার যে বৃদ্ধি তাতে তার যে ইপিএস তাতে কিন্তু ওটা খুব একটা সাপোর্ট করে বলে আমি মনে করি না। 2025 সালের ইপিএস ছিল 59 পয়সা, সেখানে 2025 সালে ডিভিডেন্ড দিয়েছে কত? ডিভিডেন্ড দিয়েছে 5%, না 6%। 2025-এ দিয়েছে ক্যাশ ডিভিডেন্ড 6%। তো যদি 6% দেয়, 59 পয়সা ইপিএস ছিল, আর এবার থার্ড কোয়ার্টার পর্যন্ত ইপিএস হলো। আমরা একটু আরেকবার দেখে আসি। উপরের দিকে আছে, সরি, ফাইন্যান্সিয়াল কি ম্যাট্রিক্স নিচে দিকে আছে। তাহলে আমরা কি দেখলাম এখানে, যে তার ইয়ারলি পজিশনটা দেখলাম যে কোন সময় ডাউন থাকে, মে জুন মাসে ডাউন থাকে। এই যে এইটাই হচ্ছে লাস্ট ইপিএস 51 পয়সা গেছে হচ্ছে থার্ড কোয়ার্টারে। তাহলে 51 পয়সা প্রতি কোয়ার্টারে মোটামুটি 17 পয়সা ছিল ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড পয়সা কোয়ার্টারে 11, থার্ড কোয়ার্টারে 22। তাহলে এভারেজ যদি আমরা করি তাহলে 22, 11, 33, 33 আর 17। তার মানে মোটামুটি আমরা যদি ধরি যে ওটা 20 আরো অত 0.2 বাড়তে পারে, তাহলে কত হতে পারে? 0.71 বা 0.70 ইপিএস হতে পারে, এই ধারাবাহিকতা যদি থাকে ইয়ার এন্ডে। তো এই ছিল আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি। এটার আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে দেখলাম। তো আপনারা যারা এই মার্কেটে আছেন একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন কখন বিক্রি করবেন, কখন কিনবেন। আহ, কিছু সময় আছে যেটা বিক্রি করার টাইম, ক্যাশ করার টাইম, আর কিছু সময় আছে কেনার টাইম। তো এইটা বুঝে শুনে করতে হবে, তার অতীত ইতিহাস, তার ইয়ে দেখে এক্সেসিভ রিস্ক না নিয়ে যদি দেখেন যে আপনার মোটামুটি যারা এটা হোল্ড করতেছেন, যে আপনার একটা এক্সপেক্টেড রিটার্ন থাকতে হবে, যে আমি এখানে এটাতে 15 কি 20 কি 30% আমি প্রফিট করবো। মোটামুটি কাছে গেলে অতিরিক্ত রিস্ক না নিয়ে আপনি কিছু কিছু কমিয়ে রাখতে পারেন, সেল করে। তো এইটা আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি কিন্তু কোনো অ্যাডভাইস করছি না এটা বিক্রি করেন বা এটা কিনেন, সেরকম না। আমি আমার ফাইন্যান্স গুলো আমি এক এক দিন এক একটা নিয়ে আপনাদেরকে এই তথ্যপত্র দিয়ে আমি হেল্প করছি, যাতে করে সিদ্ধান্তটা আপনারা নিতে পারেন। আমি কিন্তু কোনোটা কিনতেও বলি নাই, কোনোটা বিক্রি করতে বলি না, এটা সিদ্ধান্ত আপনার। তো আবার কথা হবে আশা করি আপনাদের সাথে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন বাই দিস টাইম, থ্যাংক ইউ। যারা করেন নাই আশা করি আপনারা করবেন নতুন নতুন ভিডিও এবং অ্যানালিসিস পাওয়ার জন্য। সুস্থ থাকুন, আবার কথা হবে। নিরাপদে থাকুন, দেখে শুনে বুঝে বিনিয়োগ করুন। আল্লাহ হাফেজ।